হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য আরআরবি এনটিপিসি 2019 যে সিবিটি 2 পরীক্ষা হয়ে গিয়েছে লেভেল 6 এবং লেভেল 4 এ। তো তার মধ্যে লেভেল 6 এবং 4 গুলো যে সলিউশনসগুলো আছে ম্যাথমেটিক্স পোর্শনটার, সেটা সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কোশ্চেন একটু ভালো লেভেলের হয়েছে। আমাকে মেইল করেছিলে কেউ একজন যে এগুলো যদি সলিউশন প্রোভাইড করে দেওয়া যায় তাহলে আপকামিং যে লেভেলগুলো আছে সেখানে তোমাদের কিছু হেল্প হতে পারে। তো আমি এই ভিডিওতে শিফট 2, এটা হচ্ছে লেভেল 6 এর শিফট 2 এর যে কোশ্চেনসগুলো এসেছিল ম্যাথের থেকে সেটা শেয়ার করছি। শিফট 1 এর কোশ্চেনসগুলো তোমাদের সাথে শেয়ার করব লেভেল 6 এর এবং লেভেল 4 এর। তো চলো দেখে নিই, মোটামুটি 35 থেকে 36টা প্রশ্ন এখানে আছে, সেই কোশ্চেনসগুলো আমি এখানে তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। এক নম্বর প্রশ্ন বলছে এ অ্যান্ড বি আন্ডারটেক টু ডু এ পিস অফ ওয়ার্ক ফর 800 1800 and 750। এ আর বি মিলে একটা কাজকে করতে কত টাকায় 18,750 টাকায় করবে বলে ঠিক করে নেয় ওরা। আর এ এই কাজটাকে 20 দিনে করতে পারবে আর বি করতে পারে 30 দিনে যদি একা একা কাজ করে। আর সি এর হেল্প নিয়ে যদি তারা কাজটা করে তাহলে 8 দিন শেষ করে। এটা একদম কমন টাইপ অফ কোশ্চেন, একদম ল্যাঙ্গুয়েজটাও সেম টু সেম আছে, উইথ দি হেল্প অফ সি। এর আগে এই ধরনের কোশ্চেন অনেকবার করা হয়েছে। তো এবার আমরা এখানে লসাগু নিয়ে নিই। 60 দিয়ে তো হবে না, 120। তাহলে 20 6 120, 30 4 আর 8 15 120। তাহলে আমি দেখছি এ একা একদিনে করতে পারে 6 ইউনিট, বি একা একদিনে 4, আর তিনজনে মিলে 15। তাহলে মানে সি যদি একা একদিনে করে তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5 ইউনিট। সি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে সি কে কত দেওয়া হবে? তার মানে এ প্রতিদিন করতে পারে 6, বি করতে পারে 4 আর সি করতে পারে 5। যেহেতু তিনজনে সমান সময়ের জন্য কাজ করছে টোটাল কাজটা, তো সেক্ষেত্রে বলছে হাউ মাচ সি শুড বি পেইড ফর হিজ ওয়ার্ক ইন প্রপোর্শন। তো সেই জন্য তাদের যে দৈনিক কাজ মানে এফিসিয়েন্সি রেশিও, সেই হিসাবেই তাদেরকে টাকাটা দেওয়া হবে 6:4:5 রেশিওতে। তো টোটাল কত হচ্ছে? 15 ইউনিট। 15 ইউনিটের মান হচ্ছে 18,750 টাকা। তাহলে সি কে দেওয়া হবে তার মধ্যে থেকে 5 ইউনিট। 5 3 15, 3 6 18, 3 25 75, 6,250 টাকা। আচ্ছা, এগুলো এরকম যেরকম আছে অ্যান্সার ওইভাবে নিয়েছি। এগুলোকে আবার এডিট করা অতটা পসিবল না, অত সময় পাওয়া যাবে না। তো অপশনসগুলো এরকম আছে, আমরা কোনো সেটা এফেক্ট করবে না, আমরা সলিউশন করেই বের করবো, ঠিক আছে সবগুলো। কারণ আমি কোনো এখানে মানে অপশনসের থ্রুতে করো এই করো এইভাবে করাবো না, পুরো বেসিক্স দিয়ে যেভাবে করে অ্যান্সার বের করতে হয় সেভাবেই করবো। হোয়াট ইজ দি ভলিউম অফ এ হেমিস্ফিয়ার হ্যাভিং রেডিয়াস 3 সেন্টিমিটার? হেমিস্ফিয়ার মানে কি? অর্ধগোলক। তো অর্ধগোলকের ভলিউম বের করতে হবে, তার ফর্মুলা হয়ে যায় 2/3 পাই আর কিউব। তো 2/3 অপশনসে পাই দেওয়াই আছে, তাহলে পাই এর মান বসানোর দরকার নেই। রেডিয়াস মাত্র 3 দেওয়াই আছে, তাহলে 3 এর কিউব। একটা করে 3 কাটা গেলে 3 এর স্কোয়ার বাজবে। 3 এর স্কোয়ার 9, 9 2 18 পাই, ঠিক আছে। সো দিস ইজ অ্যান্সার। PQRS হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক মানে হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, যার সেন্টার হচ্ছে ও। তো মনে করেন এটাই PQRS, যেমন ইচ্ছা একটা নিলাম আমি। দিস ইজ P, দিস ইজ Q, দিস ইজ R, দিস ইজ S। আচ্ছা, PQR এই যে কোণটা আছে এবং PSR এই যে কোণটা আছে, এদের রেশিও হচ্ছে 11:7। আচ্ছা, আর কি দেওয়া আছে? PQ = QR। PQ এর মান QR এর মানের সাথে সমান, তাহলে OPQ এর মান কত হবে? OPQ এই কোণটার মান কত হবে? আচ্ছা, একটা জিনিস এখানে লক্ষ্য করো, যেটা বোঝার আছে, যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো হয়, একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর এখানে অনুপাতটা 11:7 দেওয়া আছে, মানে আমি 18 ইউনিটের মান বলতে পারি 180, 1 ইউনিটের মান 10, তার মানে 7 মান 70 আর 11 মান 110 ডিগ্রি। এই কোণটার মান আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এই কোণটার মান পাওয়া গেল। এবার আমাকে বের করতে হবে কি এই কোণটার মান, ঠিক আছে। তো দেখো এখানে একটা জিনিস করতে হবে আমাদের, আমি একটু এটাকে এইভাবে আঁকাই। মনে করো না পয়েন্টটা আমার এখানে আছে, ও পয়েন্ট হচ্ছে আমার এটা। এইখান থেকে আমি এটাকে জোড়া দিলাম, এখান থেকে এটাকে জোড়া দিলাম। এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আরেকটা লাইন আমার এইখান থেকে পাস হবে একদম এই অবধি। এটা আমি জোড়া লাগালাম এদেরকে, কারণ আমি এটাকে জোড়া লাগিয়ে দিলাম এইখান থেকে এই অবধি হলো। এবার আমাকে যেটা কোশ্চেনে বলা ছিল যে PQ = QR, যদি PQ আর QR সমান হয় তাহলে এই কোণটার মান সমান হবে। এই কোণটা আমার সমান হতে বাধ্য। এবার এই যে ত্রিভুজটা তৈরি হলো তার মধ্যে এইটার মান তো 110। এবার এই দুটো যদি সমান হয় তাহলে বাকি পার্ট দুটো কত হবে? 180 থেকে 110 বাদ দাও, 70 ডিগ্রি। তাকে অর্ধেক করো 35 করে, অর্থাৎ এটাও 35 ডিগ্রি,
এটাও 35। এবার যেহেতু এই জিনিসটার কথা খালি ভাবো যে এই জিনিসটার কথা, যেটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটা আর পয়েন্ট, এইটুকুটাতে এখানটায় যেহেতু এটাও বৃত্তের ব্যাসার্ধ আর এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণ দুটার মান সমান হওয়া উচিত। এবার এই কোণটার মান কত, যেহেতু এটা 110 ডিগ্রি, তাই এই কোণটার মান হয়ে যাবে বৃত্তস্থ কোণ। মানে একটা বৃত্তের মধ্যে যদি এরকম হয় যে আমাদের এরকম একটা কোণ আছে, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তো এটা কেন্দ্রস্থ কোণ বলা হতে পারে। এটা যদি 110 হয় তাহলে এই টোটালটা 220 হবে। এবার এদিকটা যদি 220 হয়ে যায় তাহলে এইখানটুকু মানে এই পার্টটা 140, কারণ মোট 360 হয় একটা গোল্লা ঘুরলে, তাহলে এই পার্টটা হয়ে গেল আমার 140। এবার এই দুটো তাহলে কত করে হবে, 180 থেকে 140 চলে গেলে 40 ডিগ্রি বাঁচলো, অর্থাৎ 20 করে হলো। তাহলে দেখো 20 ডিগ্রি হলো এইটুকু, আর এটা 35 ডিগ্রি। আমাকে কিসের মান বের করতে বলছিল, ও পি কিউ, অর্থাৎ এই টোটালটার মান। তাহলে 20 প্লাস 35 অর্থাৎ 55 ডিগ্রি। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট পরেরটা দেখি, 1/8 অফ এ নাম্বার ইজ 12 লেস দেন হাফ অফ 42। কোন একটা সংখ্যা আছে, তার 1/8, ঠিক আছে, এটা হচ্ছে 42-এর কি 12 লেস দেন হাফ অফ 42, 42-এর অর্ধেকের থেকে 12 কম। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসবে, 2 21, 21-এর থেকে 12 চলে গেলে কত, 9 হয়, 9 × 8 = 72। আমাকে বের করতে বলছে সংখ্যাটার 1/4 মানে এক্স এর 1/4, অর্থাৎ 72-এর 1/4 মানে 18। তো এটা হয়ে যাবে উত্তর। নেক্সট পরেরটা দেখি, বলছে কিরণ গট ম্যারিড 20 ইয়ার্স আগে, কিরণের 20 বছর আগে বিয়ে হয়েছিল। টুডে কিরণের বয়স হচ্ছে 11/7 টাইমস অফ হিজ এজ অ্যাট দিস টাইম অফ ম্যারেজ। অর্থাৎ বলতে পারি ওর ম্যারেজের সময় যদি 7 বয়স থাকে, তাহলে প্রেজেন্ট সিচুয়েশনে কিরণের যে বয়স সেটা 7-এর 11/7 গুণ মানে 11। তখন যদি 7 থাকে তাহলে এখন 11, তাহলে চেঞ্জ হলো কত, 5-এর চেঞ্জ, সরি 4-এর চেঞ্জ, 7 থেকে 4 বাড়লো। আর এটা কত বছরের গ্যাপ, 20 বছরের, কারণ 20 বছর আগে বিয়ে হয়েছিল। তাহলে 4 মানে যদি হয় 20 বছর, তাহলে 1 মানে কত, 5 বছর। বলছে হোয়াট উইল কিরণস এজ বি 10 ইয়ার্স ফ্রম নাও। তো বর্তমানে ওর বয়স কত, 11 ইউনিট, মানে 11 পাচ্ছে 55 বছর। তাহলে আজ থেকে আরো 10 বছর পরে ওর বয়স কত হয়ে যাবে, 65। এটাই উত্তর। বলছে একটা টাকা এই সাম অফ 7800 অ্যামাউন্টস টু 10,381.80। 7,800 টাকা এত টাকা হয়ে যায় x% সুদের হারে 2 বছরে, যখন ইন্টারেস্টটা কম্পাউন্ডেড 8 মান্থলি হয়, মানে 8 মাস হিসাবে চক্রবৃদ্ধি সুদের হার হয়। হোয়াট উইল বি দি কম্পাউন্ড ইন্টারেস্ট অন দি সেম সাম, একই টাকার উপরে x + 5% হারে 1 বছরের সুদ কি হবে যদি হাফ ইয়ারলি হয়। সো খুবই ক্যালকুলেটিভ কোশ্চেন্স, কিন্তু এই ধরনের কোশ্চেন যখনই পরীক্ষায় দেখবে, হবে না তা না, ইজি, বাট প্রথমে এগুলোতে হাত দেবে না। পরবর্তীতে যাদের পরীক্ষা থাকবে লেভেল 5, 2, 3 এগুলো, তাদের জন্য বলছি এই কোশ্চেনটা হলো, এর আগের এই কোশ্চেনটা, এটা না, যেমন এই কোশ্চেনটা হলো, এই কোশ্চেনগুলো আমি বলে বলে যাচ্ছি, সেগুলোকে প্রথমে করবে না, তাহলে টাইম তোমার একদম শেষ করে দেবে। এগুলো লাস্টের দিকে করতে হয়। তো আমি এখানে করাচ্ছি। তো 7,800 টাকা হচ্ছে 10,381 টাকা 80 পয়সা 2 বছরে। তার মানে প্রিন্সিপাল হচ্ছে 7,800 আর 10,381.8 এটা হচ্ছে অ্যামাউন্ট। উপরে চলে গেল, যাই হোক, এখানে পয়েন্ট তুলো, নিচে 10 আসবে। কাটাকাটি করি, 10টাকে এদিকে পাঠিয়ে দিই, 7,8,0,0,0, আর এদিকে হলো 10, 3, 8, 1, 8। কাটাকাটি করো, 4 2 8, 2 4 5 20, 4 9 36, 4 5 20, 4 দিয়ে তো আগে কাটবে না, 2 আগে কাটি, 2 3 6, 2 9 18, 0 0 0, 2 5 10, 2 1 2, 2 9 18, আর 2 9 18, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 2 9 18 হবে। ওকে, তো এবার কত দিয়ে কাটা যেতে পারে, 3 দিয়ে কাটবে, 3 17-তে, 3 দিয়ে 3 13, হ্যাঁ 3 13-তে 39, 3 17-তে 51, 3 3 9 0, 3 3 9, 13 দিয়ে কাটবে, দেখি 13 1 13, আর 4 13 3 39, 50, 13 13 4 52 হয়ে যায়, 13 3 39 আর 50, ঠিক আছে, 3 3 9। তো 13 দিয়ে কাটবে, 13 1 13, এখানে 1000 হলো, ঠিক আছে, আর এখানে কাটলে হয়ে যাবে 13 1 13, 4 বাজছে 43, 13 3 39, আর 4 যাবে, 13 3 39, 13 1 13, 1000 আর 1331 আছে আমার। আর টাইম আমাকে কি বলছে এখানটায়, 2 বছর, তাই না? কিন্তু এই যে কম্পাউন্ডেড 8 মান্থলি বলা হচ্ছে, অর্থাৎ সুদের পর্বটা যদি আমি বের করি, সবসময় কি করবে, 12কে ভাগ দিয়ে দেবে।
যদি আমাকে এখান থেকে রেটটা বের করতে হয়, রেট চেক করতে হয় বা টাইম বলো, তো টাইমকে তো অ্যাকচুয়ালি মানে পিরিয়ডটা, মানে যেমন ধরে নাও কোয়ার্টারলি যখন বলে তাহলে কত, কোয়ার্টারলি মানে কি বছরে 4 বার দেওয়া হয়, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ দিলাম তো 3 মাসের পর্বটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে 4 বার, মানে 3 মাস পর পর দেওয়া হয়, তো বছরে কয়বার দেওয়া হয় 4 বার। এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টর বের হয়, এটা দিয়ে গুণ করতে হয় টাইমকে আর এটা দিয়ে ভাগ করতে হয় রেটকে। তো এখানেও সেম কাজ করতে হবে যে আমার এখানে 12কে আমি ভাগ দিয়ে দেবো কিভাবে, 8 মান্থলি, 8 মাস পর পর, তার মানে 4 দুনা 8, 4 3 12, ফ্যাক্টরটা আসলো 3/2। তাহলে আমি টাইম যেটা হয়ে যাবে সেটা অ্যাকচুয়ালি এই 2 বছর না হয়ে যাবে কিন্তু 3 বছর। তাহলে এখানেও দেখো আমি যদি এটাকে কিউব রুট করি তাহলে আসবে 10 আর 11, একের সুদ বাই 10 ইন্টু 100%, অর্থাৎ 10%। কিন্তু এই যে 10%টা বেরোলো এটা কিন্তু কিসের হিসেবে বেরোলো, এটা কিন্তু বেরোলো আমি যখন 8 মান্থলি হিসাবে ক্যালকুলেট করছি। তাহলে অ্যাকচুয়াল রেট যেটা হয়ে যাবে ইয়ারলি, সেটা কত হয়ে যাবে, এটাকে গুণ করে দিতে হবে। তুমি বলে স্যার গুণ কেন, আপনি তো একটু আগে বললেন ভাগ, এই 10%টা যে পেয়েছি সেটা ভাগ করার পরে পাওয়া, অর্থাৎ এই 8 মান্থলি করার পরের রেট। কিন্তু আমি যদি ইয়ারলি রেট বের করতে যাই তাহলে 3/2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 15% হচ্ছে ইয়ারলি রেট। পরবর্তীতে বললো সেই রেটটাকে যদি এক্স প্লাস 5% অর্থাৎ 20% হারে রাখা যায় 1 বছরের জন্য, কিন্তু কম্পাউন্ড করবো হাফ ইয়ারলি হিসাবে, তাহলে কি হবে, ইন্টারেস্ট কত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো 20%কে যদি আবার তুমি হাফ ইয়ারলি করে করো তাহলে 10% রেট ধরতে হবে, আর টাইমটাকে 1 বছরের জায়গায় 2 বছর। তো 10% করে 2 বছরের হয়ে যায় 21% সুদ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। কত টাকার উপরে বলছে, হোয়াট উইল বি ওকে সেম সাম 7,800-র উপরেই। তাহলে 7,800 টাকার উপরে আমি যদি 21%-এর মান বের করি তাহলে এটা দাঁড়াচ্ছে 8 দুনা 16, 160, 168, হাতে থাকলো 16, 7 দুনা 14, 140, 147, 157, 163, তার মানে 1638 টাকা। সো ইট ওয়াজ সো ক্যালকুলেটিভ, মানে টাইম অনেকটাই লাগবে এটা কোশ্চেন করতে, এবং ভালো লেভেলের কোশ্চেন এসএসসি তো এই ধরনের কোশ্চেন খুব কম আসে না তা না, বাট আসে চট করে 1-2টা থাকে, তো সেই লেভেলেরই কোশ্চেন করেছে। 7 নাম্বার দেখো বলছে ফর্ম এ রেক্ট্যাঙ্গুলার মেটালিক শীট অফ লেন্থ 36 সেন্টিমিটার এন্ড ব্রেথ 16 সেন্টিমিটার, 3 সার্কুলার প্লেটস অফ রেডিয়াস 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এন্ড 2 সেন্টিমিটার আর কাট আউট। If the area of the remaining part of the metallic sheet is equal to the area of a square, then find the length of the each side of the square. মানে যত পেঁচাতে পারে পেঁচিয়েছে আর কি। একটা রেক্ট্যাঙ্গুলার মেটালিক শীট আছে, এই ধরনের কোশ্চেনও আসলে এগুলো লাস্টের দিকে করবে, এগুলোতে প্রথমে হাত দিতে হয় না, সেকেন্ড গোতে, যার দৈর্ঘ্য হচ্ছে 36, প্রস্থ হচ্ছে 16। ঠিক আছে, বলছে এর মধ্যে থেকে 3টা সার্কুলার প্লেট আমি কেটে বার করলাম, একটা 6 সেমির, একটা 4 সেমির, একটা 2 সেমির। তো দেখো এটার ক্ষেত্রফল কত হবে, 36 × 16। তার মধ্যে থেকে তুমি 3টে সার্কুলার মানে বৃত্তাকার বের করে নিয়েছো, তো বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার হয়। তাহলে একটা হবে পাই × 6-এর স্কোয়ার, পাই × 4-এর স্কোয়ার, আর পাই × 2-এর স্কোয়ার। তার মানে পাই যদি আমি কমন নিয়ে নিই, 6-এর স্কোয়ার 36, 4-এর স্কোয়ার 16 আর 2-এর স্কোয়ার 4, 34 আর 4 40, 50, 56 পাই। 56 × পাই মানে হচ্ছে 22/7, এইটা মানে 36 × 16 - 8 × 22। এই যে ক্ষেত্রফলটা বাঁচলো, সেটা যে এরিয়াটা বাঁচলো, বলছে এই এরিয়াটা কার সাথে সমান, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি x ধরলাম, তার স্কোয়ারের সাথে সমান, তো এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমি 8কে কমন নিলাম আর 16 কমন নিয়ে নিলাম। 16 কমন নিলে এখানে 36 পড়ে থাকবে, এখান থেকে 8 কমন গেল, এখান থেকে 2 কমন গেল, 11। তুমি চাইলে গুণ করতে পারতে, সেটাও করতে পারো, আমি একটু টাইম বাঁচানোর জন্য এটা করলাম। তাহলে এটা হলো 25। তাহলে x এর মান যখন আমি বের করব তাহলে √16 × 25 হবে, অর্থাৎ 4 × 5 অর্থাৎ 20 পাওয়া যাবে। সো অ্যান্সার তোমাদের সামনেই, অ্যান্সারগুলো আমি রেখেছি ওই জন্য যে আমি এখানে সলভ করবো, অ্যান্সারগুলো আসবে। আর আমি এগুলো আগে থেকে সলভ করে নিই, আমি ডিরেক্ট এখানেই চেষ্টা করছি সলভ করার, ঠিক আছে, ওই জন্য কোথাও একটু ভুলভ্রান্তি এদিক ওদিক হতে পারে। The amount payable on maturity after 5.5 years on a sum of rupees eto when invested at a certain rate % of simple interest per annum was eto. What was the per annum % rate of simple interest? মানে রেটটা বের করতে হবে ম্যাচুরিটিতে, 5.5 বছরের পর ম্যাচুরিটিতে যে টাকাটা দিতে হবে সুদে, ওকে। The amount payable on maturity after এত years on a sum of rupees এত, এটা হচ্ছে প্রিন্সিপাল, when invested at a certain rate % of simple interest। আচ্ছা, এত টাকা প্রিন্সিপাল আর এত টাকা অ্যামাউন্ট দিতে হবে 5.5 বছর পরে
সিম্পল ইন্টারেস্টের হারে, তো কিছুই নেই। 5.5% যদি আমি বলি 7 এত টাকার 5.5 বছর, আর আমি সুদের হার তো জানি না, আমি R% যদি সুদের হারকে ধরি তাহলে 5.5 বছরের জন্য যে সুদটা হবে সেই সুদের পরিমাণটা কত হবে? এটা তো সুদ আসল, তার থেকে আসল বাদ দিয়ে দাও এইটা, ব্যাস এখান থেকে আর এর মান চলে আসবে। তাহলে এটা R% মানে R/100, এটা 11/2, এটা বাদ দাও। 5 পরে 9 14, 7 আর 1 8 8 0, 4 পরে 2 6, একটা 0 আর একটা 0 কাটলাম, 11 দিয়ে কাটলে 11 1 11, 11 9 99, 19 দিয়ে এটাকে কাটি দেখি কাটতে পারে, 19 2 38, 19 5 95, 25 4 100, তাহলে আর এর মান চলে আসলো 4 2 8%। তো এটাই উত্তর। এই ধরনের কোশ্চেন্স গুলো করতে হয় প্রথমে, তাহলেই ম্যাক্সিমাম তুমি অ্যাটেম্প করতে পারবে। যদি 35টা প্রশ্ন থেকে থাকে তার মধ্যে দেখবে 25 থেকে 26টা কোশ্চেন খুবই ইজি থাকবে, কঠিন থাকবে না। 5টা কোশ্চেন এরকম থাকবে হয়তো যেগুলো একটু টাইম লাগবে বাট ডুয়েবল, আর 5টা কোশ্চেন এরকম থাকবে যেটা তোমার টাইম কিল করবে। তো এই 5টা কোশ্চেনকে চুন চুন করে এগুলোকে বাদ দিতে লাগবে, ছোড়না পড়েগা, লাস্টে করবো আর কি, তাহলে টাইমের মধ্যে অনেকগুলো অ্যাটেম্প করা যাবে। এ ডিলার সেলস অ্যান আর্টিকেল at 403.20 after offering a discount of 16% on its mark price. Had he not offered any discount, he would have earned a profit of 28% on the cost price of the article. What is the cost price? একজন ডিলার কি করে, এত টাকাতে বিক্রি করে, 16% ডিসকাউন্ট দেওয়ার পর যদি সে ডিসকাউন্টটা না দিত তাহলে তার 28% প্রফিট থাকতো। কস্ট প্রাইস কত? তাহলে আমি দেখো কিভাবে ক্যালকুলেট করবো, জাস্ট ক্যালকুলেশনটা করতেই হবে। সাজাবো জিনিসটাকে কিভাবে, এইটা হচ্ছে বিক্রয় মূল্য 16% ডিসকাউন্ট দেওয়ার পরে, তাহলে আমি বলতে পারি এটা ধার্য মূল্যের বা এমআরপির 84%। তাহলে এমআরপি কত? 100%। এটা হচ্ছে এমআরপি বা মার্ক প্রাইস বলতে পারো। এবার এই দামেই, এই মার্ক প্রাইসের দামেই যদি তুমি বিক্রি করে দাও ছাড় না দিয়ে, তাহলে এই দামটার মধ্যে তোমার আবার 28%-এর লাভ থাকবে। তার মানে এটা ক্রয় মূল্যের 128%-এর মান, তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100-র মান কত? বাস এখান থেকে আমাদের ডাইরেক্ট এটাই হচ্ছে আমার ক্রয় মূল্য, আমি সাজিয়ে নিলাম। এবার কাটাকাটি করতে হবে, পয়েন্ট তুলো, 100 আসবে, 100 100 কাটা দাও, তারপরে কাটতেই হবে, আর কাছাকাছি কিছু করার নাই। 4 3 12, 4 2 8, 4 1 4 0, 4 8 32, 10,820, 4 0 0, 4 32 2, 3 থাকলো, 4 2 40, এটা গেল। তারপরে 32 আবার আরো 4 দিয়ে কাটবে, 4 2 8, 2 4 দিয়ে কাটবে, 4 হাতে 32, 4 2 8, 2 গেল 20, 4 5 20, 4 2 8 0, 8 3 24, 8 8 1 8, 8 দিয়ে আবার কাটি, 8 3 24, হাতে থাকলো 1, 8 1 8, 8 5 40, 315 আসছে। 3 দিয়ে 3 28 84 হয়, 3 8 84, 105, 105 100 বাই 28 থাকছে, তাই না? তো 27 4 7 4 28 হয়, 7 2 7 1 7, 15 7 105 হয়, 4 25 100 হয়। তো 25 10 250 আর 25 5 125, তাহলে হলো 375। সো দিস ইজ অ্যান্সার। তো এই ক্যালকুলেশনটুকু করতেই লাগবে। দ্য মিন অফ এ সার্টেন নাম্বার অফ অবজারভেশনস হচ্ছে 12। 12 কিছু কয়েকটা অবজারভেশন আছে, অবজারভেশন মানে বলতে পারো কয়েকটা মান আছে যাদের গড় 12, তার মধ্যে থেকে একটা অবজারভেশন বা একটা মানকে বাদ দিয়ে দেওয়া হলো, তারপরেও কিন্তু গড়টার কোনো পরিবর্তন হলো না, তাহলে সেই রিমুভড অবজারভেশনটা কত? তাহলে তোমাদের মনে হতে পারে স্যার সেটা জিরো না, কিন্তু সেটা কি হবে দেখো, যেহেতু প্রত্যেকটা কটা আমি আছে জানি না, কিন্তু প্রত্যেকের গড় তো 12 12 করে, প্রত্যেকের মান সমান নাও হতে পারে, কিন্তু প্রত্যেকের গড় তো 12 12 করে। তাহলে তুমি এদের মধ্যে থেকে একজনকে যদি সরিয়ে দাও তাহলে গড় চেঞ্জ হবেই হবে, শুধুমাত্র একটা কেসেই চেঞ্জ হবে না, যদি সেই জিনিসটার মানটা গড় মানের সাথে সমান হয়। মনে করো তোমার কাছে 5টা জিনিস আছে, তাদের গড় হচ্ছে 12, তাহলে 60 হচ্ছে সমষ্টি। এবার এই 5টার মধ্যে থেকে তুমি একটা সংখ্যাকে সরিয়ে দিলে, তাহলে 4টা বাঁচলো, কিন্তু তাদেরও গড় তাদের কি বলছে যে গড়টা কোনো রকম ভাবে চেঞ্জ হবে না, গড়টা সেম থাকবে, তাহলে সেই 12ই থাকবে। তাহলে কত হওয়া উচিত? সমষ্টি 48। তাহলে তুমি কত বাদ দিয়েছো? 12 বাদ দিয়েছো, অর্থাৎ যেটা গড় ছিল সেই মানেরই যদি কোনো সংখ্যাটাকে বা অবজারভেশনটাকে বাদ করি তাহলে গড়ে কোনো চেঞ্জেস আসবে না, অর্থাৎ 12 হয়ে যাবে উত্তর। বা এইভাবে যেভাবে করালাম এইভাবে ধরেও করতে পারো। ইফ দি মেইন ডায়াগোনাল অফ এ কিউব হচ্ছে 12 সেন্টিমিটার লং, কিউব মানে হয় ঘনক, একটা ঘনকের যে ডায়াগোনাল মানে কর্ণ, তোমার ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় √3 ইন্টু বাহু, ঠিক আছে, দ্য মেইন ডায়াগোনাল, তো সেটা হচ্ছে 12।
ঠিক আছে, তো ঘনকের এগুলো সবগুলোই 12। দেন ফাইন্ড দি ভলিউম অফ দ্য কিউব। তো সাইডের মান তাহলে কি হয়ে গেল, সাইডের মান হলো 12/√3। তাহলে আমি এক কাজ করতে পারি, উপর নিচে একটা করে √3 দিয়ে গুণ দিই, এটা 3 হবে, 3 4 12 কাটা যাবে, 4√3 হবে। তাহলে এর আয়তন যেহেতু বলছে, আয়তন হয়ে যায় বাহুর কিউব, তার মানে 4√3 হোল কিউব। তাহলে 4 4 16 4 64, আর √3 কিউব মানে 3√3, 64 3 192√3। তো এই ধরনের কোশ্চেন গুলোকে হাত দিতে লাগে প্রথম। A certain sum is invested on compound interest at 18% per annum for 1 year and 4 months. The interest being compounded 8 monthly. If the compound interest is এত, then the sum কত হবে? একটা কিছু পরিমাণ টাকাকে 18% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 4 মাসের জন্য রাখলে, আর কম্পাউন্ডেড 8 মান্থলি। এগুলোতে প্রবলেম অনেকের আসে, 8 মান্থলি 7 মান্থলি অত ভাবতে যাবে না, জাস্ট তুমি ফ্যাক্টরটা বের করো যে স্যার মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ফ্যাক্টরটা কি। ঠিক আছে, যদি কনসেপ্ট তো আছেই, সেটা আমি যেটা বোঝালাম 3 মাস দিয়ে, বাট তোমরা করবে 12কে, যে যত মান্থলি বলুক, 7 মান্থ বলুক, 8 মান্থ বলুক, 10 মান্থলি বলুক, সেটাতে 12কে ভাগ দিয়ে ফ্যাক্টরটা বের করো 3/2। এটা মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ফ্যাক্টর মনে রাখবে। দিয়ে রেট যেটা হবে মনে রাখবে, রেটকে মাল্টিপ্লিকেশন এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ দিতে লাগে। রেট ছিল 18, তাকে আমি 3/2 দিয়ে ভাগ দেবো, তাহলে 12% হয়ে যাবে আমার রেট। আর টাইমকে আমি গুণ দিয়ে দেবো। তো 4 মাস মানে হচ্ছে 1/3 বছর হয়, 1/3 বছর, তাকে আমার এটা দিয়ে কি হয়ে যাবে, গুণ। তার মানে এটা হলো 4/3 আর 3/2, 3 3 কাটা গেলে 4কে 2 দিয়ে কাটলে 2 ইয়ার। তাহলে আমার টাইমটা হয়ে গেল 2 ইয়ার, ওকে, আর রেটটা হয়ে গেল 12%। তাহলে আমি এখন অঙ্কটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, যে 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাকে দেওয়া আছে, আমাকে আসল বের করতে হবে। তো 12% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হয়, ফর্মুলাটা কি, এই যে x + y, x * y/100%, তার মানে 24, এটা 144 হবে, মানে 1.44, তার মানে 25.44%। সেটার মান আমাকে দেওয়া আছে 3816। 25.44 এর মান যদি এটা হয়, তাহলে আসলটা অর্থাৎ 100% এর মান কত হবে, পয়েন্ট তুলে আরো দুটা জিরো নিয়ে নাও। তো 25 আছে, এটাকে 4 দিয়ে কাটি, 4 6 24, হাতে থাকলো 1, 4 3 12, 4 6 24, 4 9 36, 2 গেল, 4 5 20, 4 4 16। আচ্ছা 2 দিয়ে আবার কাটি, 2 3 6, 118, 318, 2 4 8, 1 গেল, 2 7 14, 1 গেল, 2 7 14, আর কিছু দিয়ে কাটবে, 3 1 কে 3, 3 দিয়ে কাটবে আবার, 3 106, 3 1 কে 3, 1 গেল, 3 5 15, 3 9 7, আবার কাটবে 3 দিয়ে, 53 দিয়ে কাটবে একবারে, 53 2 এ 106, আর 53 3 এ হচ্ছে 159, 2 দিয়ে এটাকে কাটো 5 5000, তাহলে 5 × 3 মানে হচ্ছে 15000। সো অনলি ক্যালকুলেশনস আর দেয়ার, ঠিক আছে, কনসেপ্ট একটু আছে আর ক্যালকুলেশন আমাদের করতে হয়। এই ধরনের কোশ্চেন্স এখন এরকমই আসছে সিজিএল এ, এনটিপিসি তে, তো এরকম প্র্যাকটিস করে যাও। আমি সাজেশনসও কিছু বলে দিচ্ছি যে এগুলো কিভাবে করবে। সিজিএল এর লাস্ট যেগুলো পরীক্ষা হয়েছে, মেইনসের পরীক্ষাগুলো, এবছর 2020 মেইনসে 2টো পেপার হয়েছে, সেগুলো করে যাও, কিছু মক টেস্ট দাও, ঠিক আছে, তো সেখান থেকে করে গেলে এগুলো তোমরা ভালো মতো করতে পারবে। এ পারসন ক্যান রো অ্যাট এ স্পিড অফ 11 km/h ইন স্টিল ওয়াটার। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে 5/6 m/s। হাউ মাচ টাইম উইল হি টেক টু রো এ ডিস্টেন্স অফ 36 কিমি আপস্ট্রিম। 11 কিলোমিটার প্রতি ঘন্টা স্টিল ওয়াটার, আর স্টিল ওয়াটারের স্পিডকে তোমরা জানো, যারা আমাকে ফলো করে, আমি এসবি আকারে লিখি, এসবি দিয়ে 11। আর স্ট্রিম দেওয়া আছে, মানে স্রোতের গতিবেগ দেওয়া আছে 5/6 মিটার প্রতি সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমার স্পিড চলে আসবে কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আপস্ট্রিমে যেতে 36 কিমি কত টাইম লাগবে, তাহলে আপস্ট্রিমের গতিবেগ কি হয়, প্রতিকূলের ক্ষেত্রে এই দুটো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, 11 থেকে 3 বাদ। 8 কিমি প্রতি ঘন্টার স্পিডে 36 কিমি যেতে টাইম কত লাগবে, এতক্ষণ টাইম লাগবে, 4 2 8, 4 9 36, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মানে কি 4 ঘন্টা 30 মিনিট। এটা সিম্পলিফাই করতে বলছে, 25 বর্গমূল কত হয় 5, কয় ঘর পর দশমিক, 2 ঘর পর, তাহলে এখানে কয় ঘর পর আসবে, 1 ঘর পর আসবে। 2 × 49 বর্গমূল কত হয় 7, কয় ঘর পর আছে, 4 ঘর পর, তাহলে এখানে 2 ঘর পর দশমিক বসবে, 0.3। 9 বর্গমূল হয় 3, এখানে 2 ঘর পর আছে, এখানে 1 ঘর পর দশমিক বসে যাবে, তাহলে এটা 0.5 হলো। 2 7 14 মানে 0.14 হলো, আর 3 3 কে 9, 0.9 হয়ে গেল। তো আগে এই দুটোকে যোগ করি, 14 আর 5 19, না
14 আর 5 এটা 50 আর কি, 0.64 হবে এটা, তার থেকে 0.09 বাদ গেলে 0.55। The simple interest on a certain sum for 3.1/3 বছর at 15% per annum, একদম ডিটো কোশ্চেন এসএসসি সিজিএল এ আসে। সিজিএল এর 2000 মানে ডিটো বলতে মানে ডেটা আলাদা থাকতে পারে, বাট এইটাই টাইপ, একদম এরকম পূর্ণ সংখ্যায় দেওয়া। আমি 2020 মেন্সের পেপার দেখেছিলাম, 2020 সিজিএল এ দুদিন পরীক্ষা হয়েছে, দেখে নাও খুলে, একদম এই টাইপটা তোমরা ওখানে দেখতে পেরে যাবে। জাস্ট ক্যালকুলেশন, নাথিং এলস, ঠিক আছে। একটা কিছু পরিমাণ টাকা আছে, তার মধ্যে বলছে 3.1/3 বছরের 15% পার অ্যানামে হচ্ছে এত, লেস দেন, মানে এই টাইপটা একটু জাস্ট ভ্যারিয়েশন আছে, মানে এরকম ফ্র্যাকশন দিয়ে করা সিম্পল ইন্টারেস্টে, ওখানে দুটো সমষ্টিটা দেওয়া ছিল আর এখানে বিয়োগ ফলটা দেওয়া আছে, এইটুকুই। তো সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর এত ইয়ার্স এত পার্সেন্ট পার অ্যানাম হচ্ছে এত, লেস দেন সিম্পল ইন্টারেস্ট অন দি সেম সাম। ওকে, তো কিছু পরিমাণ টাকা আছে, সাপোজ এক্স টাকা আছে, তো ওই টাকাটার উপরে, তাও দরকার নেই আমার এক্সও ধরা দরকার নেই, 3.1/3 বছরের 15% রেট মানে কত রেট হয়, 10/3 ইন্টু 15 মানে 50%, আর 5×10 = 11/2 বছরের 12% হারে কত হবে, 66%। দুটোর পার্থক্য কত হবে, 16%। 16% এর মান দেওয়া আছে তোমাকে 1840, তাহলে 100% এর মান কত হবে, 16 একে 8 দুনা 16, আর 8 দুনা 16, 8 3 24, 2 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 115, তাহলে 11500। তো এটা অ্যান্সার চলে আসলো। ফ্রম দি টপ অফ দি টাওয়ার অফ 30 মিটার হাইট, একটা 30 মিটার হাইটের টাওয়ার আছে, এ ম্যান ইজ অবজার্ভিং এ কিড, এর ঠিক আছে, টপ থেকে একটা ম্যান একটা কিডকে, একটা বাচ্চাকে দেখছে গ্রাউন্ডের মধ্যে, নিচের দিকে দেখছে, ঠিক আছে, কত ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেলে, ঠিক আছে, অবনতি কোণ কত, 30 ডিগ্রি, এটাকে অবনতি কোণ বলে। তো এইটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, কারণ এই দুটো লাইন প্যারালাল হয়, এরা একান্তর কোণ হয়, এগুলো কনসেপ্ট আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা করে থাকি, তো জ্যামিতি থেকে আসে। তো এটা 30 হলে এটা 30 দেখতে পাচ্ছিল, এখানে বাচ্চাটা আছে, বলছে ফাইন্ড দি ডিস্টেন্স বিটুইন দি ফুট অফ দ্য টাওয়ার আর কিড, এই দুটোর মাঝখানে দূরত্ব কত, সেকেন্ডে করার অঙ্ক, সেকেন্ডে বলছি তো, আমি যখন এগুলো করিয়েছি ত্রিগোণমিতির যে চ্যাপ্টারটা, ওটা যদি দেখে থাকো কেউ, তাহলে এগুলো সেকেন্ডে করতে পারবে। 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান যদি বের করতে হয়, তাহলে উল্টো সাইডে যেটা আছে তার সাথে √3 গুণ করতে হবে, জাস্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে 30√3, ব্যাস শেষ। If the square of a positive number is 6 more than 5 times the number, কোন একটা সংখ্যা আছে, তার যে স্কোয়ার অফ এ পজিটিভ নাম্বার, এটা 6 মোর দ্যান 5 টাইমস দি নাম্বার, তাহলে নাম্বারটা কত। এক তো অপশন হচ্ছে আমি এটা একটা দ্বিঘাত সমীকরণ সলভ করে বের করি, x² - 5x + 6, 6 কে ভাঙালে 3 দুনা 6 হয়, x² - 3x, আর হচ্ছে গিয়ে আচ্ছা, আর এটা মাইনাস করে আসবে, মাইনাস করে আসতে হবে, তাহলে 6 1 কে 6 হবে, এটা 6x + x - 6 = 0, x কমন নিলে এরকম, 1 কমন নিলে এরকম, অর্থাৎ একটা হলো x - 6, একটা হলো x + 1, x এর মান 6 আর -1 দুটো, একটা এটা পসিবিলিটি, অথবা অপশন থেকে চেক করে নাও, অপশন তো দেওয়াই ছিল তোমার কাছে পরপর, এখানে দাগানো আছে বা ওখানে চেক করে দেখো, একের স্কোয়ার বলছে, তাহলে 6 এর স্কোয়ার করো 36, দেখো এই সংখ্যাটা ওই সংখ্যাটার 5 গুণের থেকে 6 বেশি হচ্ছে কিনা, হ্যাঁ স্যার 36 মিলে যাচ্ছে, তাহলে উত্তর। Avro travels from A to B at 74 km/h and returns from B to A through the same route at 111 km/h। আচ্ছা, অ্যাভারেজ স্পিড যখন এরকম থাকে তখন 2xy/x + y হয়, অর্থাৎ 2 × 74 × 111/70 80 85 185, এটা তো কাটাকাটি করতে হবে এবার আমাদেরকে, পয়েন্টে আছে উত্তরগুলো দেখে বোঝা যাচ্ছে। কত থেকে আছে, 3 6 5 দিয়ে, 5 দিয়ে করলে 5 3 15, আর 15 5 7 35, 3 37, 37 5 এটা হয়, আর 37 3 মেবি 37 2 74, এটা থাকুক, 37 2 74, 37 5 185, এটা হয়ে গেল। তাহলে 2 2 4, 444/5 হচ্ছে, 5 দিয়ে ভাগ না করে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 888/10 হয়ে যাবে, 88.8 চলে আসবে, এটার উত্তর। The radius of a sphere and the base radius of cone both are equal to 3√2। ছবি আঁকাচ্ছি, বাট ছবি আঁকানো দরকার পড়ে না, এটা একটা গোলক, তার যে রেডিয়াস সেটা, আর একটা কোণ বা শঙ্কু, তার যে রেডিয়াস
দুটোই 3√2 দেওয়া আছে। if the surface area of the sphere, এটার সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফল 4 pi r square is the same, এটা সেম as the total surface area of right circular cone। তো এই কোণের টোটাল সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল হয়, আর নিচেটার ক্ষেত্রফল হচ্ছে মেজের ক্ষেত্রফল নিচেরটা বৃত্ত পাই আর স্কোয়ার হয়। এই দুটো সমষ্টি করলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে তার সাথে সমান। তাহলে হাইটটা বের করতে হবে এই কোণের, ঠিক আছে। তো কোণের হাইট কিভাবে আসবো, এখান থেকে এটা হচ্ছে হাইট, এই যে এল লিখেছি, এল হচ্ছে আমার তির্যক উচ্চতা। তো আমরা জানি তির্যক উচ্চতার স্কোয়ার এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। তো আমি এল এর মান যদি বের করতে পারি, আর এর মান জানা আছে, আমার এইচ এর মান চলে আসবে, অর্থাৎ এইচ এর স্কোয়ার হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এখান থেকে দেখো পাই পাই তো কমন নিয়ে খাচন শেষ। 4 আর স্কোয়ারের থেকে আর স্কোয়ার যদি চলে যায় তাহলে 3 আর স্কোয়ার হবে, এদিকে আর এল হবে, একটা করে আরও কাটা গেল, অর্থাৎ 3 আর ইজ ইকুয়াল টু এল হয়ে গেল। আমি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে 9 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার হয়ে গেল। আবার এল স্কোয়ার মানে আমি জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, তাহলে 9 আর স্কোয়ারের থেকে আর স্কোয়ার চলে গেলে 8 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এর স্কোয়ার হয়। তার মানে যদি বোথ সাইডে আমি এবার বর্গমূল করে দিই, তাহলে এখানে আমার 2√2 আর ইজ ইকুয়াল টু এইচ চলে আসবে, অর্থাৎ এইচ এর মান হয়ে যাচ্ছে 2√2 ইন্টু আর, আর এইচ এর মান আর এর মান আমাকে দেওয়া ছিল 3√2, তাহলে 3 দুনা 6 দুনা 12 সেন্টিমিটার। ফাইন্ড দি গ্রেটেস্ট ভ্যালু অফ a প্লাস বি সাচ দ্যাট, এই যে 8 ডিজিটের নাম্বারটা 15 দিয়ে ডিভিজিবল হবে। তো কোনো একটা সংখ্যা 5 15 দিয়ে ডিভিজিবল হওয়া মানে 5 ইন্টু 3, 5 দিয়েও ভাগ যাওয়া 3 দিয়েও ভাগ যাওয়া। এবার কোনো সংখ্যাকে 5 দিয়ে ডিভিজিবল হওয়ার অর্থ তার লাস্টের ডিজিটটা হয় 0 হবে নয়তো 5 হবে, তাহলে বি এর মান 0 হতে পারে আর বি এর মান 5ও হতে পারে। কিন্তু আমাকে বলছে গ্রেটেস্ট ভ্যালু অফ a প্লাস বি, যেন এর মানটা হাই গ্রেটেস্ট হয়, তাহলে আমি 0 কেন নেবো, 0 নিলে তো মানটা ছোট চলে আসবে, তাহলে আমি 5 কনসিডার করবো বি কে। এবার বি কে যদি 5 কনসিডার করে নাও, তাহলে সংখ্যাটা দাঁড়ালো 452 3a605। এবার 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সবগুলো সাম অফ ডিজিট যেন 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা 3 দিয়ে ডিভিজিবল। তো 5 0 6 মানে 11, 11 আর 3 14, 14 5 19, 20 21 4 25, 25 প্লাস এ, তাহলে এ এর মান কত হবে যেন এটা 3 দিয়ে ভাগ যায়। এবার বলে স্যার 3 নং 27, তাহলে স্যার এ কে আমি 2 নিই, 3 দিয়ে ভাগ যাবে। কিন্তু না, আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন আমার হাইয়েস্ট আসে, মানটা যেন সব থেকে গ্রেটেস্ট হয়। তা এর ম্যাক্সিমাম মান আমি কত নিতে পারি, 9 নিতে পারি। 9 যদি বসাও, 25 আর 9 কত হচ্ছে, 25 আর 5 30, 34, 34 কে 3 দিয়ে ভাগ যায় না, কিন্তু এর মান যদি আমি 8 নিই তাহলে 33, 33 ইজ ডিভিজিবল বাই 3, তার মানে সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে আমি এর মান নিব কত 8 আর বি এর মান নিব কত 5, তাহলে সমষ্টি কত হয়ে যাবে 13। পাইপ এ ক্যান ফিল 50% অফ দি ট্যাঙ্ক ইন 4 আওয়ার। পাইপে একটা ট্যাঙ্কের 50% কে 4 ঘন্টায় ভর্তি করতে পারে, তাহলে গোটা ট্যাঙ্কটাকে 8 ঘন্টায় ভর্তি করবে। আর পাইপ বি কমপ্লিটলি ভর্তি করতে পারে 12 ঘন্টায়। লসাগু নিয়ে নাও 24, 8 3 24, 12 2 24, এক এক ঘন্টায় কত করে ভর্তি করতে পারে পেয়ে গেলাম। ইফ বোথ দ্য পাইপস আর ওপেনড এট দ্য সেম টাইম, দুটো পাইপকে সেম টাইমে আমি খুললে, দেন ইন হাউ মাচ টাইম এমটি ট্যাঙ্কটা ভর্তি হবে, মানে 24 ইউনিট ভর্তি হতে কত টাইম লাগবে। তো দুজনে যদি একসাথে কাজ করে তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট করে ভর্তি হয়, 24 ইউনিট ভর্তি হতে 4 পূর্ণং 4/5 ঘন্টা লাগবে, মানে 4 ঘন্টা, আর এটাকে 60 দিয়ে গুণ করে দিলে 48 মিনিট, তার মানে 4 ঘন্টা 48 মিনিট টাইম লাগবে। x is equal to 2 plus root 3 by 2 minus root 3 x minus 7 এর হোল স্কোয়ার কত। তো আমি করণী নিরসন করে দিই, এটার উপর নিচে 2 plus root 3 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। আমি একটা স্টেপ বেশি করছি, এটা করার অ্যাকচুয়ালি দরকার পড়ে না। এটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল, আর নিচে হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab, আমি ভেঙে ভেঙে করাচ্ছি, তোমরা স্টেপ জাম্প করতে পারবে, করা উচিত। আর নিচে a স্কোয়ার মানে 4 আর রুট 3 স্কোয়ার মানে 3, উপরে হয়ে গেল 4, 2 দুনা 4 রুট 3, আর এদিকে হয়ে গেল এটা প্লাস ছিল প্লাস 3, আর নিচে 1, তাহলে 7 প্লাস 4 রুট 3, এটা হয়ে গেল কার মান, x এর মান। আর আমাকে বের করতে দিয়েছিল কি x প্লাস 7 এর হোল স্কোয়ার মাইনাস 7 এর, x এর মান হচ্ছে 7 প্লাস 4 রুট 3 মাইনাস 7, মাইনাস মাইনাস কাটা, 4 এর স্কোয়ার 16 রুট 3 স্কোয়ার 3, 16 3 48। ফাইন্ড দি ভ্যালু অফ দি এক্সপ্রেশন, এর মান কত, উত্তরের দিকে একবার দেখে নাও।
টুট করে টাকি সব পয়েন্টে আছে, এগুলো আছে, ঠিক আছে। জাস্ট আমি অ্যান্সারটা দেখতে বলছি না, আমার অপশনস গুলোর দিকে একবার দেখে নিতে বলছি। তো যে কিরকম কিসের ফরম্যাটে আছে, তো আমি দেখতে পাচ্ছি 81 কে লেখা যায় 3^4, আর এটা তো 3^0.36 আছেই। 4 দিয়ে গুণ হবে 64, মানে 0.64 আর 0.36। সূচক কি বলে? সূচক বলে যদি x⁴m ইন্টু x⁴n হয় তাহলে পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যায়। তার মানে 0.64 আর 0.36 অ্যাড হয়ে যাবে, 3 এর পাওয়ারে 1 চলে আসবে, 1.0 বেসিক্যালি। তার মানে অ্যান্সার কত? 3। সিম্পলিফাই দি এক্সপ্রেশন, সিম্পলিফিকেশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। খুবই ইজি থাকে, কঠিন কিছু থাকে না এই বডমাস রুলগুলো, টিসিএস এর কোশ্চেন্স গুলো, কিন্তু ধ্যান দিয়ে করবে, তাড়াহুড়ো করবে না এখানটায়, কারণ মিস্টেক খুব হয়ে যায়, আমারও মিস্টেক হয়। তো যখনই আমি এখন সিম্পলিফিকেশনের এগুলো কোশ্চেন পাই, ওখানে একটু স্লো করে নিই নিজেকে, ধীরে সুস্থে করি, কারণ এখানে একটু প্লাস মাইনাস গন্ডগোল এদিক হলে উত্তর কিন্তু মিলবে না, টাইমটা পুরো লস। তো যাই হোক, আমরা স্টেপ ভেঙে ভেঙে করে করি। আগে ব্র্যাকেটে দেখে নিই, 12 3 এটা আমার কত হচ্ছে? 36। তারপরে ভাগের কাজ হবে, তো 4 কে যদি 36 দিয়ে ভাগ দাও তাহলে কি 1/9 হয়ে যায়, তাই না? তার মানে হলো এটা 18 বিয়োগ 1/9 ইন্টু 9, 9 9 কাটা গেলে 1, 18 থেকে 1 চলে গেলে 17। এই গোটাটার মান আমি 17 পেলাম। এবার কি গুণের কাজ করব না ভাগে করব? ভাগের কাজ করতে হবে কিন্তু। তাহলে 95 ভাগ মানে ডিভাইডেড বাই 15 মাইনাস 34 ডিভাইডেড বাই, এখান থেকে আমার কত এসেছিল? 17 এসেছিল, ইন্টু 2 19। আচ্ছা এটা 15 তো আছে না, 5 3 15 আর 5 19 95, তাহলে 19/3। 17 দিয়ে 34 কে ভাগ দিলে কত? 2 হবে, আবার 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়ে যাবে, তাহলে 19 মাইনাস 12/3, তার মানে 7/3, অর্থাৎ 2 পূর্ণং 1/3। ঠিক চলে আসলো অ্যান্সার। এ পারচেজড অ্যান আইটেম ফর 12,300, এ একটা আইটেমকে 12,300 টাকায় কেনে। হি স্পেন্ড 200 অ্যাজ কার্টেজ, মানে ভাড়া টাড়ার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে আসে, তার জন্য লাগে 200 টাকা। তাহলে মানে ও কিনলো 12,300-তে, আরো 200 টাকা এক্সট্রা খরচা করলো, তাহলে ওর ক্রয় মূল্য আমি বলতে পারি 12,500। হি সোল্ড ইট বি এট এ 10% প্রফিট, ও বি কে 10% প্রফিট রেখে বিক্রি করলো। বি আবার সি কে 6% প্রফিট রেখে বিক্রি করলো। সি marked it এত higher than the cost price and allowed 10% discount to a customer in the profit earned by C. জাস্ট ক্যালকুলেশন করাচ্ছে, আর কিছু না। 12,500, এটার উপরে 6% 10% প্রফিট রেখে বিক্রি করলে দামটা হবে 11/10। 10% এর মান হয় 1/10, 10 এর মধ্যে 1 এর লাভ মানে 11 হয়ে যাবে। এর উপরে আবার সি 6% প্রফিট রাখে, আচ্ছা সরি, বি সি কে বিক্রি করে 6% প্রফিট রেখে, তার মানে 106/100। এই দামে কে কিনলো? সি কিনলো। সি এর কেনা পড়লো এই টাকাটাতে। কত টাকা সেটা আমি ক্যালকুলেট করে নিই, দুটো জিরো কাটা দিয়ে দিই এখান থেকে। আর কাটবো 5 দুনা 10, হ্যাঁ কাটবে, 5 দুনা 10 25, 2 5 10 53, তা 25 দিয়ে করলে 250 আর 275 ইন্টু 53, এইটা। এবার কি করতে হবে? গুণ করতে হবে। এক কাজ করলাম না, গুণটা এখানে বেশি ইজি হতো। 25 3 75 হাতে থাকলো 7, 25 5 125 আর 132। গুণের ক্ষেত্রে আমরা ধ্যান রাখবো, এটার সাথে এটা গুণ করে এটা গুণ করতে গেলে একটু ক্যালকুলেশন চলে আসছে। আমি এটা দিয়ে এটাকে গুণ করে যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমার ক্যালকুলেশন কম হবে। 11 5 55 হাতে থাকলো 5, 11 2 22 আর 5 27 হাতে থাকলো 2, 11 3 33 আর 2 35, 11 1 11 আর 3 14। এই টাকাটাতে সি কিনলো। তারপরে ও এটার উপরে আবার 2915 টাকা এক্সট্রা দাম বাড়িয়ে দাম সেট করলো। এটা এমআরপি সেট করলো, কত সেটা? 7 আর 1 8 আর 1 9, ঠিক আছে, 9 আর 5 14 হাতে থাকলো 1, 14 2 16 1 17 দিয়ে এইটার উপরে ও আবার ডিসকাউন্ট দিল। কত পার্সেন্টে? 10%। তো 10% ডিসকাউন্ট দিল মানে এত দামে 9/10 বিক্রি করলো। 9 9 81 হাতে থাকলো 8, 9 4 36, 4 40 44 হাতে থাকলো 4, ঠিক আছে, আর 9 7 63 আর 4 67 হাতে থাকলো 6, 9 1 9 6 15। তাহলে দেখো সি এর কেনা পড়ছিল কত টাকা? সি এর কেনা পড়ছিল কিন্তু 14,575, আরো বিক্রি করলো কততে? 15,741। তাহলে লাভ কত হলো? 5 এর পরে 6 11, 7 আর 8 এর পরে 6 14, 5 আর 1 6 এর পরে 1 7, 1166 টাকার লাভ। Which of the given fraction is less than half? নিচের মধ্যে কোনটা হাফ এর থেকে ছোট? তো চাইলে তুমি কম্পেয়ার করতে পারো এক এক করে, যে স্যার হাফ আছে, এখানে 31 আছে, আমি না নিচে 31 দিয়ে গুণ করি একটা উপর নিচে,
31/62 হবে, আর এটার স্যার উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, 30/62 হবে। তাহলে যদি হর সমান হয় তাহলে যার লব ছোট সে ছোট, তা আমি প্রথমেই পেয়ে গেলাম যে এটা ওর থেকে ছোট, তাহলে আর চেক করা দরকার নেই। বাট এইভাবে অপশনস নাও থাকতে পারে, তুমি এইভাবে চেক করবে। মনে করো এই অপশনটা কারো 1 নম্বর অপশন আছে, তাহলে তুমি এটার নিচে 9 দিয়ে গুণ করে দাও, স্যার 9/18, আর এটার উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, স্যার 10/18। এটা স্যার বড় হয়ে যাচ্ছে 10 9 থেকে, তাই এটা হবে না। এইভাবে করে চেক করো তাহলেই হয়ে যাবে। দি সাম অফ টু নাম্বার, দুটো সংখ্যার সমষ্টি 72, তাদের রেশিও এত, ফাইন্ড দি পজিটিভ ডিফারেন্স। পজিটিভ ডিফারেন্স, ডিফারেন্স মানে পজিটিভ ডিফারেন্স, অন্তরফলটা মানে মাইনাস সাইনের দরকার নেই, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। তো রেশিও তো 5 আর 3 দেওয়াই আছে, তাহলে সমষ্টি হচ্ছে 8 ইউনিট, তার মান 72 বলছে, তাহলে 1 এর মান 9, 1 এর মান যদি 9 হয়ে যায় তাহলে এদের মধ্যে ডিফারেন্স তো 2 ইউনিট, 2 এর মান কত হয়ে যাবে 18। এই কোশ্চেনগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাদের উত্তর করতে লাগে। যখনই 2 থেকে 3 লাইনের বেশি কোশ্চেন হয় বা অপশনগুলো দেখছো পয়েন্টে আছে, ডেটাগুলো ক্যালকুলেটিভ দিয়ে দেওয়া আছে, পার্সেন্টেজগুলো ভুলভাল দেওয়া আছে, ওগুলোকে প্রথমে স্কিপ করতে লাগে। The length of the base of a triangle is 6 centimeter and more than the corresponding altitude. একটা ট্রায়াঙ্গেল আছে, বলছে এই যে বেসটা তার যে করেসপন্ডিং অল্টিটিউড মানে এই বেসের উপরে যে হাইট তার থেকে 6 সেন্টিমিটার বেশি, মানে হাইট যদি x হয় তাহলে বেসটা হচ্ছে x+6 ভূমিটা, আর এরিয়া দেওয়া আছে 108। তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা 108 দেওয়া আছে, তার মানে x+6 ইন্টু x ইজ ইকুয়াল টু 216। তাহলে বলছে ফাইন্ড দি লেন্থ অফ দি বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। এই x+6 এর মান আমাকে বের করতে হবে, তো আগে x এর মান বের করতে হবে। তো আমি এখানে পুট করব, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ হয়, বাট আমি চেষ্টা করব এখানে এমন সংখ্যা বসানোর যাতে আমার গুণ করলে 216 চলে আসে। তো আমি চেষ্টা করে দেখি সেটা কত হয়। 2 5 10 54, 54 6 না 2 27, 2 2 4 2 8, 8 আর 6 14, 14 না, এমন দুটো সংখ্যা ভাঙাতে হবে যাতে এখানে আমার যেন এটা চলে আসে, ঠিক আছে। তাহলে 12 যদি 12 বসানো যায়, এক্স এর মান যদি আমি 12 পুট করি, তাহলে 12 6 18 ইন্টু 12 দেখি তো হয় কিনা। 18 6 108, 18 12 তে 216 মিলে যাচ্ছে। তাহলে পরে আমার এক্স এর মানটা হচ্ছে কিন্তু কত ধরলাম, 12 ধরলাম আমি, কিন্তু x+6 এর মান তার মানে কিন্তু 18 হবে। সো দিস ইজ অ্যান্সার। অপশনের থেকেও ভ্যালু বসিয়ে এখানে চেক করতে পারো। যে অপশনটা চলে আসলো, তুমি এখান থেকে x+6 এর যেহেতু মানটা দেওয়া আছে, তাহলে তুমি যদি x+6 কে 12 ধরো, তাহলে x এর মান কত হওয়া উচিত, 6 কম, অর্থাৎ 6 হওয়া উচিত। 12 6 72 মিলছে না, এইভাবে চেক করতে করতে থাকো, তাও হবে। দ্বিঘাত সমীকরণ সলভ করার থেকে এটা করে নেওয়াটা বেটার হবে। রেনুস মার্কস were wrongly entered as 99 in place of 9. রেনুর নাম্বারকে 9 এর জায়গায় 99 নিয়ে নেওয়া হয়েছে। Due to this error, the average marks of the class were 2.25 more than the actual average. What is the number of students in the class? যখন এই কোশ্চেন্স গুলো অ্যাভারেজের পড়ার পরে যদি কোনো শর্টকাট মাথায় না আসে, তাহলে ভুলে যাও শর্টকাট, বেসিক্সে যাও। শর্টকাট ভাবতে যেটুকু টাইম লাগবে তার আগে বেসিক্স দিয়ে হয়ে যাবে, অর্থাৎ এক্স ধরে হয়ে যাবে। যেমন আমার দেখে মানে অ্যাট দ্যাট স্পট চট করে মাথায় ক্লিক করছে না যেটাকে আমি উইদাউট এক্স ধরে কিভাবে করবো, তো আমি এক্স ধরে করে নেবো, বা টাইমের আগে হয়ে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাকে কি চেয়েছিল, হোয়াট ইজ দি নাম্বার অফ স্টুডেন্টস। তো নাম্বার অফ স্টুডেন্টসকে এক্স জন যদি ধরি, তাহলে কি বলছে যে অ্যাভারেজ অফ দ্য ক্লাস ওয়ার 2.25 মোর, তার মানে 2.25 মোর বলছে, বেশি। তো 2.25 আমি তার মানে বলি যদি আগে আমার অ্যাভারেজ থাকতো ওয়াই, আচ্ছা 2.25 কেও আমি এক কাজ করতে পারি, এটা না লিখে আমি যদি করি যে এটাকে তুলে নিই, এটাকে পয়েন্টটাকে, তাহলে 100 চলে আসবে। তাহলে 25 কত হবে, 25 4 4 8 9 আর 25 4 মানে 9/4 পার্সেন্টেজে যদি করে দাও তো আসতে পারে, বাট দরকার নেই। ভ্যালুটা দেখো 9/4, আগে যদি 4 থাকতো তাহলে তার মধ্যে 2.25 বেশি হয়ে গেছে, মানে বর্তমানে 9 আছে। এটা হচ্ছে আমাদের গড়। তাহলে আগেকার গড় যদি 4 ইউনিট হয়ে থাকে, নাম্বার অফ স্টুডেন্টস x জন, তাহলে আগেকার টোটাল মার্কস হওয়া উচিত 4x, কিন্তু এর মধ্যে ভুলবশত 99 নেওয়া হয়েছে, ওটাকে বাদ দিলাম। নিতে হতো কত, 9 নিতে হতো। তাহলে এটা হচ্ছে আমার কি কারেক্ট, সঠিক নাম্বারের সমষ্টি, মার্কস, সঠিক মার্কস। তার মানে সঠিক মার্কস কিভাবে আসবে, অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হওয়া উচিত, অ্যাকচুয়াল অ্যাভারেজ 1 মিনিট দাঁড়াও, এটা হচ্ছে ভুল হয়ে গেছে আর কি। আচ্ছা এইটা ভুল আছে, এটা 4 না এটা 9 হবে।
মানে এটা তো ভুল, এটা ভুল অ্যাভারেজটা, ভুল অ্যাভারেজ হচ্ছে 9 কিন্তু অ্যাকচুয়াল অ্যাভারেজ হওয়া উচিত 4। তো 9-এর যদি ভুল অ্যাভারেজ হয় তাহলে টোটাল ভুল মার্কস হচ্ছে এটা, তার থেকে ভুল মার্কস এটাকে বাদ দিয়ে এটা অ্যাড করলাম, এটা সঠিক মার্কস হয়ে গেল। তার মানে সঠিক টোটাল মার্কস কিভাবে আসবে, নাম্বার অফ স্টুডেন্ট কত এক্স, এক্স দিয়ে ভাগ দিলে সঠিক গড়টা আসবে সেটা কত 4। তো ব্যাস এইটুকুই, 9x মাইনাস 90 ইকুয়াল টু 4x। তার মানে কি হয়ে গেল 5x ইকুয়াল টু 90, অর্থাৎ x এর মান হলো 18। তাহলে x এর মান যদি 18 হয়ে যায়, আমাকে x এর মান 18 আসলো। আচ্ছা এখানে 18 আসছে, তো মিলছে না। আমি যেহেতু বললাম ডাইরেক্ট করছি, প্রথম জায়গায় মিস্টেক এক দুটোতে হতে পারে। তাহলে কেন মিলছে না, কারণ এটা 2.25 মার্কসে যেহেতু বলেছে সেই হিসাবে করে অ্যান্সারটা আসবে না। তাহলে আমি আমাকে আরেকটা ভ্যারিয়েবল এখানে নিতে লাগে, আমি এটাকে y যদি ধরি, যে আগেকার মার্কস হচ্ছে y অ্যাভারেজ, তাহলে এখন হচ্ছে অ্যাভারেজটা 2.25 প্লাস y, এটা হওয়া উচিত, অ্যাভারেজটা বেশি। তাহলে আমি যদি আগেকার অ্যাভারেজ মানে এটাকে যদি আমি এরকম, তাহলে আমাকে ধরতে হবে x ইন্টু 2.25 প্লাস y মাইনাস 99 প্লাস 9 ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্টস, দিস ইজ ইকুয়াল টু, ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু এক মিনিট, এটা হয়ে যাওয়া উচিত বর্তমান অ্যাভারেজটা, মানে অ্যাকচুয়াল অ্যাভারেজ যেটা, সেটা কত আমি ধরেছি, সেই অ্যাভারেজটাকে y ধরছি। ঠিক আছে, এটা ধরলেও কোনো প্রবলেম নেই। দেখো কিভাবে দাঁড়াবে, x দিয়ে যখন গুণ করবে 2.25x হবে, আর এই যে এক্স ওয়াইটা হলো মাইনাস 90 এক্স ওয়াই, তো এক্স ওয়াই কাটাই চলে যাবে দুপাশ থেকে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, 90/2.25, বাস এইটুকুই শুধুমাত্র, আর কিছু না। তাহলে আমাকে কি করতে হবে, আমি এবার এখন আমার মাথায় আসছে যেটা শর্টকাট কি হওয়া উচিত, এক্স না ধরে, যে অ্যাকচুয়ালিতে 99 নিয়েছে কিন্তু নিতে হতো কত 9, তাহলে ভুলবশত কত এক্সট্রা নেওয়া হয়েছে, 90 এক্সট্রা নেওয়া হয়েছে। এই 90 এক্সট্রা নেওয়ার জন্য 2.25 করে প্রত্যেকের বেড়ে গেছে গড়ে, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট কত, 2.25 দিয়ে ভাগ দিয়ে দাও, ব্যাস এইটুকুই উত্তর। প্রথমে মাথায় আসছিল না, আমি এক্স দিয়ে করতাম পরীক্ষা হলে থাকলো, বাট এখন মাথায় আসলো তাই বলে দিলাম এটা দেখ করতে গিয়ে। তো এটাকে ভ্যালু করলে এটা 0 0 আসে। ওকে, তো কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 5 25, আচ্ছা 45 দিয়ে কাটছে না, তাহলে 45 5 45 2 90 আর 5 4 20, তো 40 চলে আসলো অ্যান্সার। তো একটু আমি ওইভাবে যাচ্ছিলাম তো ভুলে যাচ্ছিল, ওই প্রসেসটাকে বাদ দিয়ে দিও। আচ্ছা চাইলে আমি এডিট করতে পারতাম, ভিডিওটাকে কেটে দিতে পারতাম, বাট এডিটিংয়ে যাচ্ছি না টাইম কমের জন্য। আমি যেটা ভুল হচ্ছে বা যা হচ্ছে সবটাই সামনে রেখে দিচ্ছি তোমাদের, কারণ আমি সব যেহেতু লাইভই করছি, মানে পরীক্ষায় বসেছি মনে করো না পরীক্ষা দিতে সেরকম ভাবে। তো the average of 25 numbers is 48.2. If the average of the first 10 numbers is 47, the average of the last 12 numbers is 49, then find the average of 58 and 6 and the remaining numbers. তো 25টা সংখ্যার এই ধরনের কোশ্চেনে গুণী করতে হবে, 25 দুনা 50, হাতে থাকলো 5, 25 8 200 আর 5 205, হাতে থাকলো 20, 25 4 100, 120, এক ঘর পর দশমিক মানে হচ্ছে 1205। ঠিক আছে, এটা হলো 25টা সংখ্যার। এবার বলছে অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 10 নাম্বারস হচ্ছে গিয়ে 47, তাহলে সমষ্টি 470, লাস্টের 12টার অ্যাভারেজ হচ্ছে 49, মানে 12 নং 108, হাতে থাকলো 10, 12 4 48 আর 10 58। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল 8, 8টার সাথে 15 থাকলো 1, 1058। এটা কয়টা সংখ্যা হয়ে গেল, 12 আর 10 22টা, তাহলে মাঝখানে বাঁচলো কত, 3টা সংখ্যা বাঁচলো। তো find the average of 58, 69 and the remaining numbers। আচ্ছা আমি এটা 58 ভাবছিলাম প্রথমে, 58 না, 58 59 এবং আরো যেগুলো বাঁচলো আমাদের সেগুলোর গড়। তো জাস্ট আমি এটাকে বাদ করে দিই এখান থেকে, তাহলে কত হবে, 8 এর পরে 7 15, 5 আর 6 এর পরে 4 10, 147। এই যে 147 আসলো, এটা বাকি যে নাম্বারগুলো বাঁচলো অর্থাৎ মাঝখানে 3টে তাদের সমষ্টি। তো তাদের সমষ্টির সাথে আবার 58 আর 69 কেও অ্যাড করে দিই, দিয়ে মোট 5টা সংখ্যা হচ্ছে তাদের দিয়ে ভাগ দিলে আমার গড় আসবে। তো 9 আর 8 কত, 17, 3 20 আর 4 24, সাথে থাকলো 2, 6 আর 2 8 আর 5 13, 13 আর 4 17, 10 27। তো 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 5 25, ঠিক আছে, 5 4 20 আর 5 8 40, 54.8। Find the greatest value of k for which the 6-digit number এত k is divisible by 6। গ্রেটেস্ট ভ্যালু বের করতে হবে কে এর, যাতে এটা 6 দিয়ে ডিভিজিবল হয়। তো 6 দিয়ে ভাগ যাওয়ার এমনি কোনো নিয়ম নেই, 3 দিয়ে আর 2 দিয়ে ভাগ যেতে লাগবে। এবার 2 দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে কে এর মানটাকে জোড় সংখ্যা হতে হয় প্রথম। তো সবগুলো উত্তরগুলো জোড়েই আছে, তো ওটা দিয়ে আমার দেখে লাভ নেই, আমি 2 এর ডিভিজিবিলিটি আমি দেখে লাভ হবে না, আমাকে 3 এর ডিভিজিবিলিটি দেখতে হবে।
তো 3 এর ডিভিজিবিলিটি যদি দেখতে হয় তাহলে আমি এইটুকুটা দেখি, 4 আর 2 এর 6, 6 আর 3 এর 9 আর 1 এর 10 দুনা 12, অর্থাৎ এই অবধি তো 12 অলরেডি হয়েই যাচ্ছে, অর্থাৎ 3 দিয়ে তো ভাগ চলেই যায়। তার মানে কে কে আমি এমন একটা সংখ্যা নিব যেটা যেন জোড়ও হয়, জোড় সংখ্যা হয় এবং 3 দিয়ে ভাগ যায় এবং হাইয়েস্টও হয়, তাহলে সেটা কত 6, তাই কি তাই না? কারণ 8 নয়, 8কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, 6কে যায়, তাহলে এটা হয়ে যাবে উত্তর। এর দ্য মিডিয়ান অফ এর, এগুলোর মধ্যমা 6 দেওয়া আছে, তাহলে বলছে এ এর ভ্যালু কত, এ হচ্ছে ন্যাচারাল নাম্বার। মধ্যমা বের করার জন্য কি করতে হয়, নাম্বারগুলোকে ছোট থেকে বা বড় থেকে ছোট আকারে সাজাতে হয়। তো সব থেকে ছোট বড় এখানে বুঝবে কিভাবে, এর এখানে ছোট বড় বুঝতে গেলে আমি যদি এর যে লসাগুগুলোকে সেম করে দিলে তাহলে ছোট বড়টা বোঝা যাবে। তো এখানে লসাগু কত আছে, 2 3 4 5 আছে, আমি 60 করে দিই লসাগু 60 যদি করে দিতে চাই, লসাগু নিয়ে নিই সবগুলোর, তাহলে কি হবে, এটাকে আমি এরকম লিখতে পারি 60a/60, এটা হচ্ছে লিখতে পারি 30a/60, 15a/60, তারপরে 12 3 36a/60, এই লিখলাম। কটা সংখ্যা হলো, 4টা হলো, আরেকটা বাদ কোথায় গেল, 60, আচ্ছা এইখানে 30a/60 হয়ে গেল, এটা 15, এটা হচ্ছে 20 3 60, 40, মাঝখানে এটা বাদ গেছে, 40a/60, এটাও হবে একটা। এবার নিচের গুলো তো সেম আছে, তাহলে উপরের গুলো যেটা ছোট থেকে বড় বুঝতে পারছো কিভাবে, কোনটা আগে আসবে, এইটা আগে আসবে, 15/a, তো 15a/60, তারপরে কে আসবে, 15 পরে 30 আসলো, 30a/60, তারপরে 36a/60, তারপরে 40a/60, আর তারপরে 60a/60। এদের মধ্যমা যদি বলে তাহলে কি করতে হয়, পরপর সাজানোর পর একদম মিডিল পজিশনে যেটা আসে সেটাই হচ্ছে মধ্যমা হয়ে যায়, যদি বিজোড় সংখ্যক থাকে। আর যদি জোড় থাকে তাহলে মাঝখানে যে দুটো পড়ে তাদের গড় নিতে হয়, সেটা মধ্যমা হয়। তো আমার মধ্যমা বা মিডিয়ান হচ্ছে এইটা 36a/60, আর সেটার ভ্যালু আমাকে 6 দেওয়া আছে, 6 6 36, 6 10 60, এর মান চলে আসলো 10। তো আমার প্রসেস এটা আমি দেখা মাত্র মাথায় এটা আসলো, এইভাবে করলাম, সাজালাম, তোমরা অন্যভাবে সাজাতে পারো। একটা স্কুল আছে যেখানে 360, 520, 280 জন স্টুডেন্ট আছে 5 6 আর 7 ক্লাসে। বাসেস আর টু বি হায়ার টু টেক দি স্টুডেন্টস। কোশ্চেনটা দেখা মাত্র মনে হচ্ছে আমার এখানে লসাগু টসাগু কিছু একটা করতে হবে, গসাগু লসাগু করতে হবে। বলছে ফাইন্ড দি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু ক্যান বি অ্যাকোমোডেটেড ইন এ বাস, ইন ইচ বাস ইফ মাস্ট টেক সেম নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, তো বলছে একটা বাসগুলোতে প্রত্যেকটা বাসে সমান সংখ্যক স্টুডেন্ট রাখা যাবে, তো এরকম সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট কত আটানো যাবে একটা বাসের মধ্যে, যাতে সবগুলো বাসে সমান সমান স্টুডেন্টও থাকে এবং এতজন স্টুডেন্টকে বাসগুলোতে অ্যাকোমোডেট করা যায়, মানে কোথাও কম বেশি না হয়। এরকম কোশ্চেন যখনই থাকে তখন কি করো, আমাদেরকে বাসের সাইজ বের করতে হবে, মানে বাসের সিট ক্যাপাসিটি কত, প্রত্যেকটা বাসের ম্যাক্সিমাম কতজন করে বসানো যাবে, সেটার জন্য এদের গসাগু নিতে হবে। 2 দিয়ে দিই, 2 18তে 14, 2 2 9 90, 13 70, 10 দিয়ে দিই একবারে, 10 9 10 13 7, এই অবধি হচ্ছে আমার গসাগু। 10 দুনা 20 দুনা 40, তাহলে ম্যাক্সিমাম সিট ক্যাপাসিটি একটা বাসে 40 জন করে যদি বসাই তাহলে আমার বসানো যাবে। এখানে আরেকটা কোশ্চেনও জিজ্ঞেস করতে পারতো যে বাস কতগুলো লাগবে, তাহলে দেখো এই 360 জনকে তুমি 40 জন করে যদি বসাও তাহলে 9টা বাস, 520 জনকে যদি 40 করে বসাও তাহলে 13টা বাস, এই নিচের গুলো। আর এদিকে হচ্ছে 280 জনকে 40 জন করে বসালে 7টা, তাহলে 13 আর 7 20 আর 9 29টা বাস লাগতো তোমার টোটাল। এ ম্যান অন এ ক্লিফ অবজার্ভস এ বোট অ্যাট অ্যান অ্যাঙ্গেল, মানে ক্লিফ বলতে মেবি ওই ওয়াচ টাওয়ার টাইপের, যাই হোক কিছু একটা, মানে এটা জানি না এটা। এখানে বসে একটা ডিপ্রেশন অ্যাঙ্গেলে, ডিপ্রেশন মানে ডিপ্রেশনে চলে যায়নি ও, ঠিক আছে, মানে অবনতি কোণে 30 ডিগ্রিতে দেখছে, which is approaching to the shore approaching the shore to a point exactly beneath the observer, মানে এই পয়েন্টে আসছে এখান থেকে বোটটা, আর ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, এটা 30 হলে এটাও 30 হবে। 10 minutes later, 10 মিনিট পরে দেখলো যে সেই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা আর 30 না হয়ে সেটা 60 এ পরিণত হয়ে গেল, মানে এটা 60 হলে এটাও 60। কতক্ষণ পর, 10 মিনিট, তার মানে এখান থেকে এইটুকু আসতে ওর টাইম লাগলো 10 মিনিট। তাহলে বলছে বের করো ফাইন্ড দি টোটাল টাইম টেকেন বাই দি বোট টু রিচ দি শোর, তাহলে এইখানে পৌঁছাতে এখান থেকে কত সময় লাগছে। তো ব্যাস কিচ্ছু না, আমি আগে এইটুকুর দূরত্বটা বের করি, কত ফটাফট করে দেখাবো। দেখো যদি 60 থাকে তাহলে আমাদের কি হয়, √3 1 হয়, আর যদি 30 ডিগ্রি থাকে
তাহলে মনে রাখবে এইখানকার বাহুটার যা মান হবে এই বাহুটার মান মানে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে √3 দিয়ে গুণ দিতে হয়। তাহলে এটা যদি √3 হয় তাহলে এটা 3 হবে। তাহলে এই হাইটটাকে যদি আমি √3 মনে করি তাহলে এইটুকুটার মান তো হচ্ছে 1, কিন্তু গোটাটার মান, কারণ এটা 30 ডিগ্রি কোণ হচ্ছে বড় ত্রিভুজটার, সেটা হচ্ছে 3। তাহলে 3 থেকে 1 বাদ দিলে এইটুকুটার মান আসবে 2। তাহলে 10 মিনিটে ও 2 দূরত্ব গেল। তাহলে টোটাল এখান থেকে এইটুকু 3 দূরত্ব যেতে কত টাইম লাগবে? 2 দূরত্ব যেতে লাগছে 10 মিনিট, 1 দূরত্ব যেতে 5 মিনিট, 3 দূরত্ব যেতে 15 মিনিট। কেস খালাস। When k greater than 0 is subtracted from each of the following, then the numbers so obtained are proportion। মানে এগুলোর থেকে যদি k বলে একটা সংখ্যাকে বাদ দিই যেটার মান পজিটিভ মান গ্রেটার দেন 0, তাহলে এরা সমানুপাতে থাকবে। তাহলে বের করো 2k + 2 আর 3k স্কয়ারের মধ্যে সমানুপাতি মানে মধ্য সমানুপাতি কত। তাহলে এই দুটোর মান তো বের করতে হবে। তো আমি দেওয়া আছে এই সাবট্রাক্টেড মানে 11 - k 15 - k ইজ ইকুয়াল টু হয়ে যাবে 20 - k বাই 30 - k যদি সমানুপাতে হয়। তাহলে আমি এখান থেকে কোনাকুনি গুণ করি, কিন্তু আমি অনেকবার করেছি এবং বলেছি যে শুধুমাত্র গুণ করার সময় তোমাদের যে টাইম বাঁচানোর জন্য কি করবে, 30 আর 11কে যোগ করে দেবে 41 মাইনাস মানে 41k, সরি ভুল বললাম, 30 × 11 গুণ করে দেবে 330, তারপরে মাইনাস দিয়ে দুটোকে যোগ করে দেবে 41k। কে স্কোয়ার গুলো লেখার দরকার নেই কারণ দুপাশ থেকে কাটা যায়। এখানে 20 15 2 না 30 মানে 300 মাইনাস 35k। তাহলে দেখো কি দাঁড়ালো, 330 এর থেকে 300 চলে গেলে 30 বাজবে, আর 41 যদি ও পাশে যায় প্লাস হয়ে যায় তাহলে 41 এর থেকে 35 চলে গেলে 6k বাজবে। তাহলে k এর মান হয়ে গেল 5, k এর মান 5 পাওয়া গেল। তাহলে 2k + 2 কত হলো, 5 2 10 2 12, আর 5 এর স্কয়ার 25 3 75। এই দুটার মধ্য সমানুপাতি। তো কোন সংখ্যার মধ্য সমানুপাতি দুটো বের করতে গেলে সেটা হয়ে যায় একটা সংখ্যা ইনটু আরেকটা সংখ্যার গুণফলের বর্গমূল। তো 12কে ভাঙলে হবে 3 × 4, আর এটা হচ্ছে 25 3 75। 25 এর জন্য 5 বাইরে, 4 এর জন্য 2 বাইরে, আর দুটো 3 এর জন্য একটা 3। তার মানে 30 হয়ে গেল তাদের মধ্য সমানুপাতি। আর একটা কোশ্চেন আছে ডেটা ইন্টারপ্রিটেশনের। ওকে, আচ্ছা, নিচের ফলোইং টেবল প্রেজেন্টস দি নাম্বার অফ ক্যান্ডিডেটস ট্রেন বাই এ ট্রেনিং সেন্টার ওভার 6 ইয়ার্স। 6 বছরের ট্রেনিং এর ডেটা ফেটা দেওয়া আছে, ব্যাচ 1 ব্যাচ 2 2001 থেকে 6 অবধি 5টা ব্যাচ। The number of candidates trained in batch 2 in 2001, trained in batch 2 2001 মানে 144 was what percentage more than the number of candidates trained in batch 5 2005, batch 5 2005। তাহলে 90 এর থেকে কত বেশি, যার থেকে বলে তাকে নিচে লেবল লিখতে হয়। তার মানে এটা হলো 54/90 × 100%, তার মানে 60%। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো আমি তোমাদের এটা করালাম, টোটাল টাইম টেকেন 1 আওয়ারের মতন আমার লাগলো, যেহেতু বুঝিয়ে করছি। বাট এই কোশ্চেনটা আমার প্রিপারেশন হিসাবে, যেহেতু সিজিএল এর সেই লেভেল মানে মেইনস অফ দি প্রিপারেশন করা আছে, তো যারা সিজিএল পরীক্ষার মেইনস অফ দি প্রিপারেশন করেছো, সেই লেভেলের জন্য খেটেছো, তারা এখানে ভালো স্কোর করতে পারবে। বাট যারা হয়তো সেই লেভেল অবধি যাওনি, প্রিলিমিনারি লেভেল বা রেলওয়ের আগের যেরকম কোশ্চেন আসতো সেইভাবে প্রিপারেশন করেছো CBT 1 এর, তাদের এখানে অনেকটাই ডাউন হবে। তো আমি এটা ম্যাথ কঠিন থাকাটা এতটা অনেকটা একটু ক্যালকুলেটিভ দিয়েছে, টাইম টেকিং, বাট একদিক দিয়ে ভালো, যদি কম্পিটিশনটা ভালো হবে, যারা একটু ভালো ম্যাথ রিজনিং এ তারা এখানে বেটার পাবে। কারণ জেনারেল অ্যাওয়ারনেসে তো ভরসা থাকে না, জেনারেল অ্যাওয়ারনেস তো অন্যান্য গ্রহ থেকে তুলে এনে দেয় আজকাল, তো সেক্ষেত্রে কোনো কিছু করার থাকে না। অ্যাটলিস্ট এখানে হাতে থাকবে নিজের, যে একটু খেটে গেলে পরে করতে পারবো। তো এই ছিল, এরকম আরো আই থিঙ্ক 2 কি 3টে পেপার আছে হয়তো, এই দিনকারই আরেকটা শিফট 1 আছে, এবং মেবি 2000 এবং লেভেল 4 এর হয়তো একটা পেপার আছে। সেই দুটোর সলিউশনসও তোমাদেরকে খুব শীঘ্রই চেষ্টা করছি আমি দিয়ে দেওয়ার। এই ভিডিওতে এইটুকুই থাকছে, নেক্সট ক্লাস আমি যখনই পারবো টাইম করে আমি তোমাদের দিয়ে দেবো। কেমন লাগলো ভিডিওটা, সলিউশনসগুলো কেমন লাগলো আমাকে জানিও, এবং এইভাবে করে একটু বাড়িতে কয়েকটা দিন প্র্যাকটিস করে যাও। আমার সাজেশন এটা থাকবে, আমি কোশ্চেন আজকেই দেখলাম, সাজেশন এটাই থাকবে যে এসএসসি সিজিএল এর মেইনস এর কোশ্চেনগুলো দেখে যাও। লাস্ট কয়েক ইয়ারের এসএসসির যে সকল পরীক্ষা হয়েছে, হাতে যেটুকু টাইম আছে, লাস্ট মোটামুটি 2019 থেকে নিয়ে 2021 অবধি, 2022 অবধি বেসিক্যালি, 19টাও বাদ দাও যদি এত টাইম না পাও, 20 থেকেই দেখো, 20 21 আর 2022 এর অবধি সিজিএল সিপিও সিএইচএসএল এর যে সকল ম্যাথের কোশ্চেনগুলো নেটে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে, কোশ্চেন ধরে ধরে অনেকেই শেয়ার করে থাকে, সেখান থেকে এগুলো প্র্যাকটিস করে যাও। তোমরা অনেকগুলো টাইপের মধ্যে থেকে কিন্তু কমন পাবে, টাইপ অনেকগুলো কমন পাবে। আমি করতে পারলাম কারণ আমার প্র্যাকটিস আছে যেগুলো, তো এগুলো
সেই কারণে আমার কাছে অনেকগুলো চেনা চেনাই লাগলো, বাট তোমরা যারা প্র্যাকটিস করোনি একটু অচেনা লাগতে পারে, এগুলো প্র্যাকটিস করে যাও, ইট উইল হেল্প। এই ভিডিওতে এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।